এর পরবর্তী বছর কিন্তু সে একক বই বের করে ফেলে। আলহামদুলিল্লাহ যে সে তখন সমাজে পরিচিতি পায়, ফ্যামিলির কাছে পরিচিতি পায় এবং বন্ধুবান্ধব তাকে নিয়ে আগে যে কটাক্ষ করতো যে কবি সেজেছে, বড় বড় চুল রেখেছে, লেখা তোমার কে পড়বে, অনেকভাবে তাকে নেগলেক্ট করা হয়। কিন্তু কখনো ভাবি না যে তার দেখি তো কী লিখেছে, না হয় আমি চোখটা বুলিয়ে একটু দুই লাইন তার লেখা পড়ে দেখি। সেটা কিন্তু আমরা কেউ পড়ি না। হতে পারে তার ওই কবিতাটায়, ওই গল্পের মাঝে আমাদের সমাজের জন্য, প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকার মতো দুটো লাইন আছে, চারটি লাইন আছে। সেটা কিন্তু আমরা পড়ি না। না পড়ে না জেনে আমরা তাকে কি করি, সেই অন্ধকার জগতে ফেলে রাখি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারুট টিভির সাহিত্য অনুষ্ঠানে আমি আফসার নিজাম। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্যতম কবি সৈয়দা হাবিবা মুস্তারিন। হাবিবা মুস্তারিন নারী উদ্যোক্তা, সংগঠক এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে তিনি যুক্ত আছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার বিভিন্ন জীবনীর থেকে আমরা জানতে চেষ্টা করব কিভাবে তার আজকের এই উন্নয়নের জায়গায় চলে আসছেন। আমরা এখন কথা বলবো সৈয়দা হাবিবা মুস্তারিন। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। সৈয়দা হাবিবা মুস্তারিনের আমরা শুনবো আপনার শৈশবকাল কোথায় কেটেছে, কিভাবে কেটেছে। শৈশব, আমি মিরপুরে বড় হয়েছি। জন্ম, বড় হওয়া সবই মিরপুর একে কেটেছে। কিন্তু শিকড় হচ্ছে যেটা আমার দাদু বাড়ি মাদারীপুর। আর বর্তমানে এখন আমি শাহজাহানপুরে থাকি, রেলওয়ে কলোনিতে। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করার সুবাদে সরকারি বাসায় অবস্থান করছি। আর মাঝে মাঝে মিস করি আমার সেই শৈশবের জায়গাটা, যেটা আমার মিরপুর। আর মিরপুর আসলে ওই জায়গাটার একটা টান এমন যে মিরপুরবাসী কাউকে পেলেই মনে হয় আমার বাড়ির পাশের লোক। ভীষণ ভালো লাগে। আর মিরপুর এখন আগের থেকে মানুষ শুনতাম যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া, তারপরে আরও অনেকগুলো কলেজ আছে, যেমন বাংলা কলেজ আমাদের খুবই ঐতিহ্যবাহী একটা কলেজ। আর সেই কলেজের স্টুডেন্ট আমি। আমাদের মিরপুরে রয়েছে অনেক কিছু, সেটা হচ্ছে মিরপুর বিশ্ববিদ্যালয় রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সৈয়দা হাবিবা মুস্তারিন, যেহেতু আমার বংশ সৈয়দ, তো হরজত শাহ আলী বগদাদি সে হচ্ছেন আমাদের মিরপুর একে শুয়ে আছেন তিনি। যেমন সিলেটে আছে শাহজালাল শাহপরাণ, তো আমার দাদু বাড়ি নানু বাড়ি পাশাপাশি, একই বংশ সবাই। তো সেখানে কিন্তু আমাদের একজন পীরাউলিয়া আছেন, তিনি হচ্ছেন হরজত শাহ ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো আমি গর্ববোধ করি যে আমার দেশের বাড়ি, গ্রামের বাড়িটা মাদারীপুর, এবং এত ভালো একজন মানুষ সে ওখানে আমাদের, তার হচ্ছে মাজার শরীফ, ওটা আমাদের ওখানে। আবার যেখানে আমি বড় হয়েছি সেখানে রয়েছে হরজত শাহ আলীর মাজার। তো সব কিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লাগে আমার জন্মভূমি, আমার বেড়ে ওঠা এই জায়গাগুলো। তো এটা আমার বলতেও ভীষণ ভালো লাগে, শুনতেও ভীষণ ভালো লাগে। সৈয়দ হাবিবা মুস্তারিন মিরপুরের মেয়ে। ওর যে জীবন অতিবাহিত হয়েছে, আর আমিও নিজেও মিরপুরে মিরপুর সম্পর্কে আমি কয়েকটা কথা বলি আমাদের এই মাধ্যমে। হলো মিরপুরে প্রধানত নিজস্ব দুইটা ভাষা আছে। নিজস্ব ভাষা হলো আমরা কই গেছিলি, কেমন আছিস, আমাদের মিরপুরের স্থানীয় যে ভাষাটা। সেকেন্ড হলো মিরপুরের আরেকটা ভাষা খুবই সেটা হলো উর্দু ভাষা। এখানে অনেক উর্দুভাষী লোকেরা থাকে। মিরপুররা আবাদ করেছে বলা যেতে পারে সেই উর্দুভাষী লোকেরা। আরেকটু কিছু বলি, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যেখানে হত্যা করেছে, শহীদ বুদ্ধিজীবী মাজার আমাদের মিরপুরে দুইটা, এবং জল্লাদখানাও মিরপুরে অবস্থিত। আরও কিছু ঘটনা বলি, ওখানে এলো
সেনাবাহিনীর যে স্টাফ কলেজ, হ্যাঁ, মানে সকল সেনাবাহিনীর অফিসাররা যেখানে শিক্ষা গ্রহণ করে, প্রশিক্ষণ নেন, সেটা হলো গিয়ে মিরপুরে যে এই জায়গাটা। এবং কি মজার ঘটনা হলো যে মিরপুরে, হ্যাঁ, যে গার্মেন্টসের যে মিরপুরের সবচেয়ে বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এখানেই ছিল, এখান থেকেই উদ্ভূত হয়েছিল। ফ্যাক্ট হলো যে আমাদের আছে মিরপুরে আছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ, এত সব কিছুর মধ্য দিয়ে বেড়ে উঠছে আমাদের হাবিবা মুস্তারিন। এই মুস্তারিন তার জীবনের জায়গাটা, আরেকটা বিষয় হলো যে উনি হাবিবা যে জিনিসটা হলো যে সে পড়ালেখা করেছে বাংলা কলেজের একটা ভালো একটা ইতিহাস আছে। এটার যে প্রতিষ্ঠা করেছে সেটা কাসেম হলো ভাষা আন্দোলনের সংগঠক। তিনিই প্রথম বাংলাকে নিয়ে যে আন্দোলন, সেই জন্য সে বাংলা কলেজ এখানে প্রতিষ্ঠা করেছে। হাবিবা, হ্যাঁ, আমাদের বাংলা কলেজে কিন্তু কলেজের পিছন সাইডটা কিন্তু বৌদ্ধভূমি আছে একটা ছোট, তো অনেকেই সেটা কিন্তু জানে না। যখন কলেজে সবাই ভর্তি হয় ওই সময় হচ্ছে বৌদ্ধভূমির কথা যখন আসে ওই সময় সবাই দেখতে যায়। আসলে মিরপুর বিশাল একটা জায়গা, বিশাল বড় একটা এরিয়া। তো মিরপুরে থেকে আসলে আমরা সবাই গর্ববোধ করি। আপনি মিরপুরের, আপনার সাথে আমি এসে কথা বলে আমার আরও ভালো লাগছে, যেন মনে হচ্ছে যে আমরা একই সাথেই ভাই বোন আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এটা হলো যে হাবিবা আজকে আমাদের পরিচয় হলো, ওর পরিচয়টা যা জানলাম, ও ভালো কবিতা লিখে, এবং এই কবিতা লেখার জন্য সে শুধু যে নিজের কবিতা যে সে উপস্থাপন করছে না, কিন্তু অন্যের কবিতা উপস্থাপন করছে, বই প্রকাশ হয়, সেটার একটা ইতিহাসটা একটু জানবো হাবিবা। আসলে হচ্ছে অন্যের কবিতা অন্যকে উপস্থাপনা করা, তুলে ধরা, এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগার থেকেই আমি সম্পাদনার কাজ হাতে নিয়েছি। আমি দেখেছি, আমি খুব ছোটোবেলায় থেকে যখন আমি লেখালেখি করি, তো আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার টিচাররা, সবচেয়ে বেশি আমার আব্বুজি আমাকে উৎসাহ দিত যখন আমি একটা কিছু লিখতাম কারেকশনের জন্য। তো ওই সময়টা, ওই জায়গাটাকে আমি ভীষণ মিস করি। কারণ সে, আমার আব্বুকে শুনেছি সে পাকিস্তান প্রিয়তেই সে ঢাকা শিক্ষা বোর্ডে চাকরি করতেন। তো তখন তাদের লেখাপড়া এবং আমাদের বর্তমান এখনকার লেখাপড়া অনেক ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমি ক্লাস 8 পর্যন্ত আমি আমার মায়ের কাছে পড়াশোনা করেছি, তবে ইংলিশটা আমি আমার আব্বুজির কাছ থেকে পড়াশোনা দেখতাম। তো যাই হোক, মূলত হচ্ছে যখন দেখি যে একজন রাইটার লিখছেন, কিন্তু আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা সচ্ছল না, মধ্যম একটা প্রজাতি, মিডল ক্লাস যেটাকে বলা হয়, আপার লোয়ার না, মিডল ক্লাস, যে এই শ্রেণীতে আমরা যারা বসবাস করি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, না আমরা কারোর কাছে হাত পাততে পারি, না আমরা অনেক বড় ধরনের কারোর কাছ থেকে গিয়ে কোনো ডোনেট নিতে পারি। তো আমরা যেভাবে জীবনযাপন করি, সেই সাথে আমাদের আনন্দ, বিনোদন, খাওয়া দাওয়া, লেখাপড়া, স্বাস্থ্য, চিকিৎসা সব কিছু মিলিয়ে যখন আমি একটা লেখা, মনের ভাবটাকে প্রকাশ করা, লেখাটা হচ্ছে মনের ভাবটাকে প্রকাশ করা, কিছু ছন্দ, কিছু শব্দ, সেটাকে আমরা মাত্রা দিয়ে সেটাকে উপস্থাপনা করি। তো এইটা করতে গিয়ে আমরা শুধু মানে করে বাসায় আমি পাণ্ডুলিপি তৈরি করে রাখবো সেটাই না, আমরা তখন কি করি, এটাকে প্রকাশ করার জন্য আমরা প্রেসে যাই এবং মলাটবদ্ধ করার চেষ্টা করি। কিন্তু আমাদের হয় কি, আমরা যেই মিডল লেভেলটায় থাকি, মধ্যবিত্ত যেটাকে বলে, আমরা সবাই পারি না সেটা, কারণ আমরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে লেখার কিছু মানের ব্যাপারও আছে। আমরা সব কিছু বিচার করেই এই একটা বই যখন সম্পাদনা করি, অথবা একটা বই একজন প্রকাশক যখন কারেকশন করার জন্য প্রুফ রিডারকে দিয়ে কারেকশন করান, তো ওই সময় কিন্তু আমরা এগুলো সব দেখি। তো সেক্ষেত্রে মানে সব কিছু আমাদের ঠিক আছে, একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাই। সেই জায়গাটা কোনটা? অর্থ। সেই অর্থের জায়গায় আমরা হার মেনে যাই, থমকে যাই, থেমে যাই। তো সেই থেমে যাওয়া মানুষগুলোকে, থমকে যাওয়া মানুষগুলোকে আমি চাই তারা জাগ্রত হোক,
তারা প্রকাশিত হোক, উদ্ভাসিত হোক। তাদের লেখাগুলো সবাই যেন পড়তে সুযোগ পায় এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যত কিছু করা দরকার। আমি খুব ছোট একটা মানুষ, আমার এই ক্ষুদ্র প্রয়াসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে সে পারছে না একক একটা বই বের করতে, ঠিক আছে থাক, একক বই বের করতে হবে সেটা মানে নেই, করতেই হবে এটা কোনো মানে নেই। আমি 5টা কবিতা দিয়ে 5 জনকে দিয়ে, 10টা কবিতা দিয়ে 10 জনকে দিয়ে একটা বই বের করি এবং পরবর্তীতে 2-3 বার সে যখন একটা যৌথ বই, যেমন আমার এখানে আছে একটি যৌথ বই যে আমি এটা সম্পাদনা করেছি কিন্তু স্বপ্ন ছোঁয়া কথা। তো এই বইটি যখন একজন রাইটারের লেখা এখানে তার প্রকাশ পায়, ওই বইটা সে তার নিজের সন্তানের মতো মনে করে, তখন মনে করে যে আমার আর একটি সন্তান দরকার। তখন সে যখন কয়েকটা করে ফেলে, এর পরবর্তী বছর কিন্তু সে একক বই বের করে ফেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে সে তখন সমাজে পরিচিতি পায়, ফ্যামিলির কাছে পরিচিতি পায় এবং বন্ধুবান্ধব তাকে নিয়ে আগে যে কটাক্ষ করতো যে কবি সেজেছে, বড় বড় চুল রেখেছে, লেখা তোমার কে পড়বে, অনেকভাবে তাকে নেগলেক্ট করা হয়। যত প্রকার ডমিনেট তাকে করা যায় সেটা আমরা চেষ্টা করি, কিন্তু কখনো ভাবি না যে তার দেখি তো কী লিখেছে, না হয় আমি চোখটা বুলিয়ে একটু 2 লাইন তার লেখা পড়ে দেখি, সেটা কিন্তু আমরা কেউ পড়ি না। হতে পারে তার ওই কবিতাটায়, ওই গল্পের মাঝে আমাদের সমাজের জন্য, প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকার মতো 2টো লাইন আছে, 4টি লাইন আছে, সেটা কিন্তু আমরা পড়ি না। না পড়ে না জেনে আমরা তাকে কি করি, সেই অন্ধকার জগতে ফেলে রাখি এবং সেই নর্দমা অন্ধকার জগৎ থেকে আমি হাবিবা চেষ্টা করি তুলে আনার জন্য। ধন্যবাদ হাবিবা। একটা বিষয় হলো যে লেখকরা এই সমাজে ঠিক অর্থনৈতিক স্বাবলম্বী যেসব পুরুষ এবং নারী আছে তাদের সমপর্যায়ে মনে করা হয় না। লেখকরা যদিও সমাজ নিয়ে চিন্তা করে, কিন্তু সমাজের মানুষটা তাদের সেইভাবেই গ্রহণ করে উঠছে না। এই না ওঠার পেছনে তাদের অর্থনৈতিক দৈন্যতা, সেখান থেকে সেই অর্থনৈতিক দৈন্যতায় যারা ভুগছে তাদেরকে সমাজের সামনে নিয়ে আসার জন্য হাবিবা কাজ করতেছে। হাবিবাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সৈয়দা হাবিবা মুস্তারিনকে পেয়ে খুবই খুশি হলাম এবং তার সম্পর্কে জানতে পারলাম, তার কর্ম সম্পর্কে জানতে পারলাম। আগামীতে আমরা এই আলোচনা আবার করব, এই বিষয়ে আরও আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। সৈয়দা হাবিবা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমাকে এত সুন্দর করে একটা পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সকল স্যাটেলাইট আপনারা যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।